হবে। অরিত্র কি মনে করেন? দেখুন, আপনার এই সবকটা প্রশ্নের সাথে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওনাকে নতুন জায়গায় চাকরি দেওয়া হয়েছে কি হয়নি, প্রমোশন হয়েছে কি হয়নি, এই নিয়ে অনেক বিতর্ক আছে। আমার একটা সিম্পল প্রশ্ন, প্রমোশনের আগে উনি তো সকালবেলায় এই নৈতিক দায়বদ্ধতা নিয়ে উনি রিজাইন পত্র জমা দিয়েছিলেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ঠিক। তাহলে পদত্যাগ পত্রটা গ্রহণ করলেন না কেন? এত বড় একজন, তিনি একজন বিরাট প্রয়োজনীয় মানুষ, যিনি একজন নীতিগত ব্যর্থতার দায়বদ্ধতা নিয়ে তিনি তো হঠাৎ ঘুরতে যাচ্ছেন বলে রিজাইন করেননি, তিনি একটা এত বড় মৃত্যু এবং খুনের নৈতিক দায়বদ্ধতা নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেটা কি রিভিউ করলো না, কিছুই করলো না, গ্রহণ করলো না, উল্টে রিজেক্ট করে দিল এবং তাকে আবার অন্য জায়গায় পোস্টিং দিল। এবং তারপরে তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররা বলা শুরু করেছে যে না, উনি তো সরকারি কর্মচারী, ওনাকে কি বসিয়ে মায়না দেওয়া হবে ইত্যাদি করা হবে। আরে সাসপেন্ড করবেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন, বসিয়ে মায়না দেওয়া তো অনেক পরের কথা। ডিপার্টমেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। যার এগেনস্টে একাধিকবার এরকম অভিযোগ আসছে, যে মানুষটি বিভিন্ন রকম র্যাকেটের সাথে অভিযোগ বলে ওখানকার ছাত্ররা, চিকিৎসকরা কমপ্লেন করছে, আপনারা কেন একটা প্রপার ইনভেস্টিগেশন করতে পারছেন না? দেখে বের করে দেওয়া উচিত। এই ধরনের মানুষ চিকিৎসা বিজ্ঞানের কলঙ্ক বলে আমি মনে করছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, লাইসেন্স মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন, তিনি বিস্তারিত বলবেন। আচ্ছা, আমি এই পোস্টমর্টম রিপোর্টকে আমি যদি বিশ্বাস না করি, তার উত্তরটা কে দেবে? পৃথিবীতে একাধিক কেস এরকম রয়েছে যেখানে পোস্টমর্টম রিপোর্ট এবং ডকুমেন্ট ফর্জড হয়েছে। তা পোস্টমর্টম রিপোর্টে যদি কোনো রকম জালিয়াতি থাকে, আমি সেটাকে চ্যালেঞ্জ করতে অ্যাডভান্স লেভেল ফরেনসিক করতেই পারবো না, তার কারণ বডিটাই তো এক্স্যাক্টলি, এটাই তো বলছি আমি। চ্যালেঞ্জ করে দিতে সিবিআই বলে যে পোস্টমর্টম রিপোর্ট ঠিক নেই। দেখুন, আজকে বলা হচ্ছে, আমি বলি স্পেসিফিক্যালি 151 গ্রাম ফ্লুইড, পরে স্পেসিফিক্যালি পোস্টমর্টম রিপোর্টে বলা হলো 151 গ্রাম হচ্ছে ওই অঙ্গটার ওজন, ওই ভালভের ওজন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, সেখানে অন্য কারোর কোনো ফ্লুইড, কোনো সিমেন্ট সেটা রয়েছে কিনা এখন মানুষ কি করে জানবে? সিবিআই কি করে জানবে কোথায় কি সংগ্রহ করা হয়েছে? এটা কমপ্লিটলি প্ল্যান মাফিক, সমস্ত এভিডেন্সকে লোপাট করে বডি জ্বালিয়ে দিয়ে তারপর তদন্ত ঘোরানোর জন্য সিবিআই এর হাতে দিয়ে দেওয়া নয় কি? আমি একাধিক মেডিকেল প্র্যাকটিশনারদের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকের একটাই মতামত যে একজন ফিমেলের ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটালিয়ার ওজন 151 গ্রাম হতেই পারে না, যদি না কিছু এক্সটার্নাল ফ্লুইড বা অন্য কিছু ওখানে থাকে। এবার সেখান থেকে দাঁড়িয়ে দেহটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হলো খালি নয়, এই অভিযোগও কিন্তু এসছে যে ভিসেরা বদল করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও ট্যাম্পারিং হয়েছে। অবস্থা কোন জায়গায় গেছে ভাবুন, কলকাতা পুলিশ। আমি আসবো, শেষ করে নিক, অরিত্র শেষ করে নিক। এবং ফলে আমার যেটা মনে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ অফ নাও কেসের স্ট্যাটাসটা যেখানে আছে, এটা হয়তো মানুষের মেনে নিতে বা শুনতে খারাপ লাগতে পারে। এত মানুষ লড়াই করছেন, আমরা প্রত্যেকে আমাদের মতো লড়াই করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সিবিআই আলটিমেটলি লঙ্গার রানে খুব একটা সাবস্টেন্সিয়েট এভিডেন্স প্রডিউস করতে পারবে না। এবং সেই জায়গায়, কারণ জাস্টিস তো শুধুমাত্র মুখের কথায় বা ফেসবুক টুইটারে হয় না, জাস্টিস হয় হচ্ছে এভিডেন্সের ভিত্তিতে। আপনি যদি এভিডেন্সটাই লোপাট করে দেন, কয়েক হাজার, কয়েক কোটি মানুষ রোজ ক্যামেরার সামনে এসে চিৎকার করলেও বিচারপতি কোনো রকম বিচার দিতে পারবেন না। তার কারণ প্রথম ও প্রধান, শবদেহটা জ্বালিয়ে দেওয়ার মধ্যে দিয়েই যেটা করা হয়েছে। এবং বারবার, আচ্ছা সিবিআইকে যদি দেওয়ার জন্য এত উৎসাহ এদের থাকে, প্রথম দিনই দিয়ে দিতেন, আবার 7 দিন 5 দিন আলাদা আলাদা টাইমলাইন চাইলেন কেন? এবং মুখ্যমন্ত্রী সময় চাইছে, খুব সিগনিফিকেন্ট। উনি বলছেন আরো 2 দিন সময় দিচ্ছি, যদি না পারে তারপর সিবিআই কে দেব। আচ্ছা, রোববার পর্যন্ত সময় দিচ্ছি, যদি না পারে তারপর সিবিআই কে দেব। এই সময়গুলো কিসের জন্য? নিজের উপর কনফিডেন্স নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পদত্যাগ চাইলে নাকি এক শ্রেণীর রাজনীতিবিদদের, জানি না জোটের কারণে কিনা, আমি আই রিপিট, হয়তো জোটের কম্পালশনের জন্য তারা বলছে যে পদত্যাগের বিষয় নয়, আমরা চাইছি দোষীরা বিচার পাক, বিজেপি রাস্তায় নামবে না, তাদের কোনো অধিকার নেই, উন্নাও হাতরাস ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যে দোষীরা বিচার পাক, শাস্তি হোক, পদত্যাগের কি দরকার? সিবিআই কি করছে? সিবিআই কি ওখানে গল্প করছে? সিবিআই কি ওখানে ক্যাফে চালাচ্ছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরে সিবিআই এর হাতে কি রয়েছে এইটা জানার দরকার, প্রয়োজন বোধ করছেন না আপনারা? কিসের জায়গা থেকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে বলেছেন, এক্ষেত্রে আমাদের কিছু লুকোনোর নেই, তাই সিবিআই তদন্ত হলে হতে পারে, মোস্ট ওয়েলকাম। একদম এটাই বলেছেন উনি, এক্ষেত্রে আমাদের কিছু লুকোনোর নেই, যদি সিবিআই তদন্ত হয় তাহলে হতেই পারে, কিন্তু আমি আরো কদিন সময় দিলাম, দেখা যাক কি করা যায়। যে বিনীত গোয়েল, যিনি বলছেন যে মিডিয়া নাকি ভুল রটিয়েছিল, একজনই মাত্র ধর্ষক ছিল, সেই বিনীত গোয়েলই পরের দিন এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে যে আমরা দেখব যে প্রকৃত দোষী কারা, সেই দোষীদের খুঁজে বার করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে বলছেন যে আমি সব রকমের চেষ্টা করছি যাতে ধর্ষকরা শাস্তি পায়। তার মানে তখনও তিনি জানেন যে আসল ধর্ষক অ্যারেস্টেড ছিল না। এরপরও আমরা বলছি
বিচার চাই বিচার চাই, বিচার দেবে কে না সিবিআই। আমি যেটা অঙ্গ নিয়ে বলছিলাম, আমি আসছি অনুভব, আপনি হাত তুলছিলেন, আমি অনুভবের কাছে আসছি, তবে তার আগে একটা খুব খুব সিগনিফিকেন্ট এক্ষুনি আমরা বলছিলাম যেটা নিয়ে বলা হচ্ছে যে সত্যি সত্যি যে অঙ্গের কথা বলা হচ্ছে যার ওজন 151 গ্রাম, সেখানে আদেও কি এখন যদি সেখানে সেই নমুনা সংগ্রহ না থাকে, আপনাদের ডাক্তারি পরিভাষায় হয়তো আপনি আরও স্পেসিফিক্যালি বলতে পারবেন, ডিএনএ টেস্ট করার জন্য নখের যে নমুনা, রক্তের যে নমুনা, সেখানে যদি সিমেন্ট থাকে তার যে নমুনা, সেগুলো কি আদৌ প্রপারলি সংগ্রহ করা হয়েছে? দিদি আমি কি করে প্রমাণ হবে যে সেখানে একজন দর্শক ছিল না 10 জন দর্শক ছিল? একদম শুরুর একটা প্রশ্নে একটুখানি ধরিয়ে দিই ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিস্টেমের গাফিলতি না একদম বেসিক একটা জায়গায় ছিল। সেটা কি, এফআইআর দর্জ করার দায় কিন্তু ভিকটিমের মা বাবার নয়। এখানে যেখানে প্রিন্সিপাল হচ্ছে ইনস্টিটিউটের মাথা, প্রিন্সিপালের দায় ছিল এফআইআর করার। প্রিন্সিপালের উচিত ছিল যে প্রাইমা ফেসি আমি ওখানে প্রথম দেখতে পাচ্ছি, আগে আমি ইনফর্ম করব অ্যাডমিনিস্ট্রেশনকে, লোকাল থানাতে, যে আমার ইনস্টিটিউটের প্রেমিসেসের ভেতরে এরকম একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হলো না। আচ্ছা, এবার যেটা এভিডেন্স ব্যাপারটা নিয়ে বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আজকে একটা 150 গ্রাম ফ্লুইড না অর্গ্যানটার ওজন, এইটা নিয়ে তর্ক থেকেও বেশি রেলিভেন্ট এটা যে আমাদের আজকে যেটা প্রয়োজন ছিল আর সেকেন্ড টাইম অর থার্ড টাইম অটোপসি, যেটা আজকে পসিবল নয়। বারবার করে কোর্টে কপিল সিব্বল সাহেব নির্লজ্জের মতো একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, বলছে যে এভরিথিং ইজ রেকর্ডেড মাই লর্ডশিপ, এভরিথিং হ্যাজ বিন রেকর্ডেড। কি রেকর্ড হবে? আজকে যদি তার কোনো বোন যদি ফ্র্যাকচার হয়ে থাকে, তার যদি কোনো পেলভিক বোন ফ্র্যাকচার হয়ে থাকে, এক্সরে প্লেট যদি না থাকে, আমি খালি চোখে কি করে বলবো? এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় যে ভিকটিমের বডি আমি তড়িঘড়ি তাড়াতাড়ি করে বার্ন করে দিলাম, তার শেষকৃত্য করে দিলাম। তার পিছনে কারণটাই ছিল এটা যে আমি প্রমাণটাই লোপাট করে দেবো। ভাবা যায় এত বড় একটা নারকীয় ঘটনার পর সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার, তারা সবাই দাঁড়িয়ে থেকে এত বড় প্ল্যান করলেন, এত আলোচনা করলেন, এত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন, দর্শকদের খুঁজে বার করার চেষ্টা করলেন, এত কিছু নাকি তদন্ত করছেন, তারা ওই অবস্থায় অভয়ার দেহের একটা এক্সরে পর্যন্ত করলেন না। যে উনি কমিশনের সঙ্গে ফোনে কানেক্টেড ছিলেন যতক্ষণ না দেহের সৎকার হয়েছে। এটা মুখ্যমন্ত্রী নিজে স্টেট প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়েছিলাম আমি, প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়েছিলাম। টাইমলাইন উনি এই কারণে বেঁধে দিয়েছিলেন যাতে পুলিশি তৎপরতা এবং পুলিশি নিরাপত্তায় পুরো প্রমাণগুলোকে লোপাট করা যায়। একটার পর একটা ধাপে ধাপে আমরা দেখেছি, প্রথমে 48 ঘন্টা, তারপর 7 দিনের উনি টাইমলাইন বেঁধে দিলেন। যেদিন আরজিকর ভাঙচুর করা হলো, উনি তারপরে বললেন উনি নাকি সেই দিনও 4টা অবধি জেগেছিলেন। ইমার্জেন্সি কেন করা হয়েছে? ইমার্জেন্সি কেন র্যানস্যাক করা হয়েছে? তার পিছনে কারণ হচ্ছে ইমার্জেন্সি রেজিস্টার থাকে।